মহাবিশ্বে আনুমানিক 2000 বিলিয়ন গ্যালাক্সি, যেখানে প্রায় 100 বিলিয়ন ট্রিলিয়ন এক্সোপ্ল্যানেট আছে। এম থিওরি অনুসারে আমরা যে মহাবিশ্বে বাস করি সেটি 11 মাত্রিক বাল্কের ওপর ভেসে থাকা একটি মেমব্রেন। কল্পনা করুন সাবানের ফেনার কথা। সাবানের ফেনায় অসংখ্য বাবল থাকে। মনে করুন প্রতিটি বাবল একটি আলাদা ইউনিভার্স। মহাবিশ্বের প্রতিটি গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, আলো ও অন্ধকার বাবলের পৃষ্ঠে পাতলা একটি ঝিল্লির ওপর ভাসছে, ঠিক যেন ভোরের শিশিরের ওপর ভেসে থাকা ক্ষুদ্র আলোর একটি প্রতিফলন। এটাকেই বলে মেমব্রেন। আর বাবলের বাইরের ফেনার জগৎ হল 11 মাত্রার একটি বিশাল বাল্ক। আমরা এটা দেখতে পাই না, কিন্তু বাল্কের জগতে আমাদের মহাবিশ্বের মতো আরও অসংখ্য মহাবিশ্ব আছে। স্ট্রিং থিওরি বলছে আমাদের মহাবিশ্বের স্থান কালের বাইরে 10⁵ মহাবিশ্ব থাকতে পারে। এই সংখ্যাটি কত বড় আপনি সেটা কল্পনা করতে পারেন? মহাবিস্ফোরণের পূর্ববর্তী মুহূর্ত থেকে আপনি যদি প্রতি সেকেন্ডে 1000 মহাবিশ্বের ফিজিক্সও গণনা করেন, তারপরও এ সংখ্যা রিচ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা মহাবিশ্বের উচ্চমাত্রিক কোনো সভ্যতার অস্তিত্ব খুঁজে পাইনি? তারা এই মুহূর্তে কোথায়? তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মিচিও কাকু বলেছিলেন, আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্তের বাইরে আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন ছায়াপথ আছে। সেসব ছায়াপথ থেকে আমাদের কাছে আলো আসতে বিলিয়ন বিলিয়ন বছর সময় লাগে। সম্ভবত উন্নত সভ্যতা আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্তের বাইরে অন্য কোনো মহাবিশ্বে বাস করে, যেটাকে বলে কসমোলজিক্যাল প্যারালাল ইউনিভার্স। তারা আমাদের থেকে এতটাই দূরে যে আমরা তাদের সিগন্যাল রিসিভ করার আগেই তারা বিলুপ্ত হয়ে যায়। তিনি তার হাইপার স্পেস বইতে দাবি করেছিলেন, মানুষের বিবর্তনের বিলিয়ন বিলিয়ন বছর আগেও মহাবিশ্বে হাজার হাজার বুদ্ধিমান সভ্যতা ছিল, কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের চূড়ান্তে এসে তারা পারমাণবিক যুদ্ধে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সাম্প্রতিক কিছু বিজ্ঞানী একটি ভয়ানক সম্ভাবনা উপস্থাপন করেছেন। তারা দাবি করেছেন, উচ্চমাত্রিক সভ্যতা কখনো নিজে থেকে বিলুপ্ত হয় না, বরং মহাবিশ্ব নিজেই সুপার অ্যাডভান্স সভ্যতাগুলো বিনাশ করে দেয়। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হোয়াট দ্য হ্যাক? এটা কি করে সম্ভব? মহাবিশ্বের কি নিজস্ব কোনো ইন্টেলিজেন্স সিস্টেম আছে? আর কেনই বা ইউনিভার্স সুপার ইন্টেলিজেন্স এলিয়েন সিভিলাইজেশন হত্যা করতে যাবে? মহাবিশ্বের একটি ক্ষুদ্র পরমাণু উন্নত সভ্যতায় পরিণত হলে মহাবিশ্বের কি আসে যায়? এই প্রশ্নের উত্তর বিস্ফোরক, যা শুনলে আপনি নিশ্চুপ হয়ে যাবেন। এ থিওরি অনুসারে উন্নত সভ্যতার সবচেয়ে বড় সংকট তারা সর্বজ্ঞ হতে চায়। কিন্তু মহাবিশ্বের একটা নিজস্ব ইনফরমেশনাল লিমিট আছে, যেটাকে বলে গোল্ডেন লিমিট। গোল্ডেন লিমিট অনুসারে আপনি মহাবিশ্বের ভেতরে দাঁড়িয়ে মহাবিশ্বের পূর্ণ সত্য বুঝতে গেলে আপনি একটি লজিক্যাল লুপে আটকে যাবেন। আমাদের দেহে যেমন ইমিউন সিস্টেম আছে, তেমনি গোল্ডেন লিমিট হলো মহাবিশ্বের ইমিউন সিস্টেম। কোনো সভ্যতা যদি এই ইনফরমেশনাল লিমিট অতিক্রম করতে চায়, তবে মহাবিশ্বের সেলফ ডিফেন্স প্রটোকল অ্যাক্টিভেট হয়। মহাবিশ্ব তাকে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার মতো প্রতিহত করে। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে তৈরি হয়েছিল এই গোল্ডেন লিমিট? গোল্ডেন লিমিট তৈরি হয়েছিল কোয়ান্টাম অনিশ্চয়তার নিয়ম থেকে। কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি অনুসারে আপনি যদি 100 ভাগ নিশ্চয়তার সাথে একটি পার্টিকেলের গতিবেগ জানেন, তবে আপনি তার অবস্থান জানতে পারবেন না। আবার আপনি যদি তার অবস্থান জানেন, তবে তার গতিবেগ অনিশ্চিত হয়ে যায়। এ নীতি মহাবিশ্বের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। বিজ্ঞানীরা ধারণা করেন, আজ থেকে হাজার হাজার বছর পর মহাবিশ্বে টাইপ 5 এবং টাইপ 6 সভ্যতার মতো সুপার অ্যাডভান্স সভ্যতা তৈরি হতে পারে। টাইপ 5 সভ্যতা 1 আন্ডেসিলিয়ন ওয়াট শক্তির দেবতা। তারা এতটাই শক্তিমান যে তারা কোয়ান্টাম অনিশ্চয়তার আইন অমান্য করার চেষ্টা করে। এ সময় মহাবিশ্ব এ ধরনের সভ্যতাকে টার্মিনেট অথবা রিসেট করে দিতে পারে। হতে পারে মানুষের বিবর্তনের পূর্বে মহাবিশ্ব অসংখ্য সভ্যতা বিনাশ করে দিয়েছে। এছাড়া মিলিয়ন মিলিয়ন বছর মানুষের মস্তিষ্ক বিবর্তিত হচ্ছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, মানব মস্তিষ্ক এখনো কোয়ান্টাম সুপারপজিশন বোঝার জন্য অভিযোজিত হয়নি।
একটি কুকুর যেমন ক্যালকুলাস বোঝে না, মানব মন কোয়ান্টাম সুপারপজিশন বুঝতে পারে না। কারণ মানুষ যদি কোয়ান্টাম মেকানিক্সের উপর অ্যাক্সেস পায়, তবে তারা একই সাথে অতীত ও ভবিষ্যৎ দেখবে। তারা ভিন্ন ভিন্ন মহাবিশ্বের বাস্তবতায় হস্তক্ষেপ করতে পারবে। এতে করে মহাবিশ্বের কার্যকারণ সম্পর্ক ভেঙে পড়বে। আর ঠিক এ পর্যায়ে এসে মহাবিশ্বের সেলফ ডিফেন্স প্রটোকল অ্যাক্টিভেট হয়। এই জন্য আমরা মহাবিশ্বে কোয়ান্টাম ঈশ্বর অথবা ম্যাটা হিউম্যান দেখতে পাই না। কারণ মহাবিশ্বের ইন্টারনাল ফিজিক্স সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান কোনো সত্তাকে সমর্থন করে না। মেকানিক্যালি মহাবিশ্ব নিজেই চায় না আমরা চূড়ান্তভাবে বুদ্ধিমান হয়ে উঠি। মহাবিশ্ব আমাদের নিম্নমাত্রিক চেতনায় আটকে রেখেছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, মহাবিশ্বের তো নিজের কোনো মস্তিষ্ক নেই, সে এটা কেন করতে যাবে? স্মরণ করুন টাইম প্যারাডক্সের কথা। মনে করুন আপনি টাইম ট্রাভেল করে 3.6 মিলিয়ন বছর অতীতে চলে গেলেন, আর ঠিক তখন আপনার সাথে আপনার পূর্বসূরি অস্ট্রালোপিথিকাসের দেখা হলো। আপনি আপনার পূর্বসূরি অস্ট্রালোপিথিকাসকে হত্যা করলেন। এখানে একটি প্যারাডক্স তৈরি হবে। আপনি যদি আপনার পূর্বসূরি অস্ট্রালোপিথিকাসকে হত্যা করেন, তাহলে আপনার জন্ম হবে না। আর আপনার জন্ম না হলে আপনি টাইম ট্রাভেল করে অতীতে ভ্রমণ করতে পারবেন না। কিন্তু সমস্যা হলো পদার্থবিদ্যার নিয়ম এ ধরনের কোনো প্যারাডক্স সমর্থন করে না, কারণ ফিজিক্স সেলফ কনসিস্টেন্ট। এজন্য মহাবিশ্বে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যা মহাবিশ্বের ইন্টারনাল লজিকের সাথে সংঘর্ষ করে। কোয়ান্টাম ফিজিক্সের হিউ এভারেট ইন্টারপ্রিটেশন অনুসারে আমাদের সমগ্র মহাবিশ্ব হলো একটি পরমাণু, আর এটি সুপারপজিশনে আছে। কোয়ান্টাম সুপারপজিশন থিওরি বলছে একটি পার্টিকেল একই সাথে ও একই সময় একাধিক সম্ভাবনায় থাকতে পারে। আপনি যদি পর্যবেক্ষণ করেন, এটি বস্তুর মতো আচরণ করবে, আর পর্যবেক্ষণ না করলে এটি হয়ে যাবে সম্ভাবনার তরঙ্গ। এ ব্যাপারটি ডাবল স্লিট এক্সপেরিমেন্টে প্রমাণিত হয়েছিল। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বোঝার জন্য কল্পনা করুন একটি দেয়ালের কথা, যেখানে দুটি ছিদ্র আছে। দেয়ালের ওপারে ডিটেক্টর স্ক্রিন। আপনি যদি দেয়ালটিকে ছিদ্র করে ইলেকট্রন শুট করেন, তবে এটি যে কোনো একটি ছিদ্র দিয়ে প্রবেশ করবে। আমাদের কমন সেন্স অন্তত তাই বলে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলছে আপনি যদি পর্যবেক্ষণ না করেন, পার্টিকেল একই সাথে ও একই সময় একাধিক পথেই যাবে। এখন মনে করুন আমাদের মহাবিশ্ব কোয়ান্টাম সুপারপজিশনে আছে। তার মানে মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন কপি আছে, আর ভিন্ন ভিন্ন মহাবিশ্বে আপনার ভিন্ন ভিন্ন ভার্সন। আপনি যদি টাইম ট্রাভেল করে অতীতে প্রবেশ করেন, আপনি এমন কোনো মহাবিশ্বে চলে যাবেন যে মহাবিশ্বে আপনি আপনার পূর্বসূরি লুসিকে হত্যা করলেও আপনার বাস্তবতা প্রভাবিত হবে না। একইভাবে কোনো সভ্যতা যদি তার উন্নত মস্তিষ্ক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোয়ান্টাম সুপারপজিশনে প্রবেশ করার চেষ্টা করে, মহাবিশ্ব তাকে ভিন্ন কোনো মহাবিশ্ব, ভিন্ন কোনো টাইম লাইন অথবা টাইম লুপে আটকে দেবে, যেখান থেকে সে অনন্তকালও বের হতে পারবে না। এই থিওরি অনুসারে যে কোনো সুপার অ্যাডভান্স সভ্যতা প্রযুক্তিগত উন্নয়নের চূড়ান্তে সর্বপ্রথম কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের ক্ষমতা ব্যবহার করতে চায়। কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট থিওরি অনুসারে একই ওয়েভ ফাংশনের দুটি পার্টিকেল ভিন্ন ভিন্ন মহাবিশ্বে থাকলেও তারা আলোর চেয়েও দ্রুত গতিতে ইন্টারেক্ট করে, যেন তাদের মাঝে কোনো স্পেস টাইম নেই। কোনো সভ্যতা কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে যদি হাইপার নট লোকাল সত্তায় রূপান্তরিত হয়, তারা ভিন্ন কোনো মহাবিশ্বের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। তাদের এই ইন্টারেকশন অন্য কোনো মহাবিশ্বের কার্যকারণ শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে করে মহাবিশ্বের ইনফরমেশনাল স্টাবিলিটি হুমকির মুখে পড়ে। মহাবিশ্ব তার ভারসাম্য হারিয়ে ফেলে। কোনো একটি সভ্যতা যখন কোয়ান্টাম ঈশ্বরে রূপান্তরিত হয়, তারা সর্বপ্রথম প্লাঙ্ক কনস্ট্যান্টের মান বদলে দেওয়ার চেষ্টা করে। প্লাঙ্ক কনস্ট্যান্ট বদলে যাওয়ায় দুটি মহাবিশ্বের মধ্যবর্তী দেয়াল হালকা হয়ে যায়। তারা স্ট্রিং থিওরির সিমেট্রি ব্রেকআপ করতে চায় এবং এন্ট্রপি রিভার্স করতে চায়, যা মহাবিশ্বে মহাবিপর্যয় ডেকে আনতে পারে। তখন মহাবিশ্ব তাদের ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম হিসেবে সহ্য করতে পারে না।
এ সময় মহাবিশ্ব তাকে ঠেকানোর জন্য কয়েকটি স্টেপ গ্রহণ করে। প্রথমত, কনসিয়াসনেস টাইমলাইন কোলাপস। মনে করুন আপনি একটি ভিডিও গেম খেলছেন, যেখানে আপনি একই সাথে 3টি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, এ, বি এবং সি। গেম ইঞ্জিন ডিটেক্ট করল যে এটা তার কোডের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন সে জোরপূর্বক আপনার সব বিকল্পকে থামিয়ে আপনাকে একটি লেভেলে আটকে দেবে। মহাবিশ্ব যদি আপনাকে এই পদ্ধতিতে থামাতে না পারে, তবে সেকেন্ড স্টেপ গ্রহণ করবে, আর তা হল স্টেট ডিকোহারেন্স। মনে করুন আপনি সুপার পজিশনে প্রবেশ করার জন্য কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করছেন। আপনার এই কাজ অন্য কোনো মহাবিশ্বের শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। এ সময় মহাবিশ্ব জরুরি ভিত্তিতে আপনার সুপার পজিশন ভেঙে দেবে, অথবা আপনার মস্তিষ্কের কিছু স্মৃতি ডিলিট করে দেবে। মহাবিশ্ব যদি তারপরও আপনাকে ঠেকাতে না পারে, তবে সে থার্ড স্টেপের দিকে অগ্রসর হবে, আর তা হল রিবুট ইনটু আনাদার টাইমলাইন। সে আপনাকে আপনার টাইমলাইন থেকে অন্য কোনো টাইমলাইনে পাঠিয়ে দেবে। ব্যাপারটা বোঝার জন্য কল্পনা করুন আপনি একটি কম্পিউটার সিমুলেশনে আছেন। আপনার কাছে মনে হবে সিমুলেশন সঠিকভাবেই রান করছে, কিন্তু বাস্তবে আপনার বাস্তবতা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনি সবকিছু আগের মতো ফিল করলেও এ জগৎটি পূর্ববর্তী জগৎ থেকে ভিন্ন। এটাকে বলে ম্যান্ডেলা ইফেক্ট। এটি একটি রহস্যময় মানসিক ঘটনা, যেখানে বহু মানুষ একটি নির্দিষ্ট ঘটনা, নাম বা তথ্য সম্পূর্ণ ভুলভাবে মনে রাখে। তবে সেই ভুলটা এক বা দুজনের না, বরং গোটা একটি গোষ্ঠী একসঙ্গে একই ভুল স্মৃতি ধারণ করে। বিষয়টা এতটাই বিস্ময়কর যে অনেকেই এই ঘটনাকে টাইমলাইন শিফট, প্যারালাল ইউনিভার্স বা রিয়ালিটি গ্লিচ এর সম্ভাব্য প্রমাণ বলে ধরে নেন। উদাহরণস্বরূপ, অনেক মানুষ স্পষ্ট মনে করতে পারেন 1980 থেকে 90-এর দশকে নেলসন ম্যান্ডেলা জেলখানায় মারা গিয়েছিলেন। বাস্তবে তিনি 2013 সালে মারা যান। বিস্ময়কর হলেও এটি একটি রিয়েল টাইম উদাহরণ। আবার কখনো কখনো আপনি দেখবেন আপনার জীবন আকস্মিক পরিবর্তন হয়ে গেছে। আপনার প্রেমিকা আপনার সাথে সম্পূর্ণ অদ্ভুত আচরণ করছে, যা আপনি তার কাছে কখনোই প্রত্যাশা করেননি। কোনো রিজন ছাড়াই আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন। কোনো যৌক্তিক কারণ ছাড়াই আপনি সেলিব্রিটি হয়ে গেলেন। অনেকেই ধারণা করেন মহাবিশ্ব নিজের টাইম লাইন কারেকশন করতে গিয়ে এ ধরনের ইফেক্ট তৈরি করে, কারণ আপনি নিজের অজান্তেই তার নিষিদ্ধ কোনো কার্যকারণ চক্রে ঢুকে গেছেন। মহাবিশ্ব আপনাকে রিবুট করেছে, কিন্তু আপনি সেটা রিয়ালাইজ করতে পারছেন না। আপনার মস্তিষ্কে বিক্ষিপ্ত কিছু স্মৃতি আছে, যা অন্যান্য রিবুট হওয়া চেতনার সাথে মিলে যায়। আবার এমনও হতে পারে মহাবিশ্ব আপনাকে ক্লোজড ইনফরমেশন লুপ অথবা ডেজা ভু ইফেক্টে ফেলে দেবে। মনে করুন একটি এআই যে বারবার একই ডেটা প্রসেস করছে, কিন্তু সে বুঝতে পারছে না সেটা কেন করছে। প্রতিবার সে ভাবছে সে নতুন কিছু শিখেছে, কিন্তু বাস্তবে সে আগেও একই কাজ করেছিল। মহাবিশ্ব আপনার চারপাশে নতুনত্বের ইলুশন তৈরি করে, আর আপনি বুঝতেই পারেন না যে আপনি একটি অনন্ত চক্রে আটকে আছেন। তখন আপনার মনে হবে, আমি মনে হয় এখানে আগেও কোনোদিন এসেছিলাম, কিন্তু আপনি স্মরণ করতে পারবেন না। চূড়ান্তে মহাবিশ্ব আপনাকে অনন্তকাল একই টাইম ফ্রেমে আটকে দেবে। যখন মহাবিশ্ব আপনাকে ক্লোজ টাইম লুপে ফেলে দেবে, আপনি একই দিন অথবা একই সময় আটকে যাবেন। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে একই দিন ও একই সময় খুঁজে পাবেন। হতে পারে আমরা যে মহাবিশ্বে বাস করি তা কেবল ফিজিক্স এবং কেমিস্ট্রির সমষ্টি নয়, বরং এটি একটি সেলফ অ্যাডজাস্টিং ইনফরমেশনাল ইকোসিস্টেম, যার নিজস্ব অ্যান্টি সর্বজ্ঞতা নীতি আছে। মহাবিশ্ব চায় না কোনো সভ্যতা সর্বজ্ঞ অথবা সর্বশক্তিমান হোক, চায় না কেউ কার্যকারণ নিয়ম ভেঙে দিক, কারণ তাহলে মহাবিশ্ব নিজেই টিকে থাকতে পারবে না। যখনই কোনো সভ্যতা গড়ের লিমিট
অতিক্রম করতে চায় তখন মহাবিশ্ব তার সেটিংস পরিবর্তন করে, টাইমলাইন রিসেট করে, অথবা সেই চেতনার অস্তিত্বটাই অস্বীকার করে দেয়। হয়তো এই জন্যই আমরা মহাবিশ্বে কোনো সুপার অ্যাডভান্সড সিভিলাইজেশন দেখতে পাই না, যারা নিজেদের কোয়ান্টাম ঈশ্বরে রূপান্তর করেছে। হয়তো এমন সভ্যতাগুলো সময়, বাস্তবতা, এমনকি ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, যেন তারা কখনোই ছিল না। হয়তো আমরা সে পথেই হাঁটছি যেখানে কোনো একদিন কোনো এক স্তরে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই আমাদের ডিলিট প্রোটোকল অ্যাক্টিভেট হয়ে যাবে। মহাবিশ্বের কেউ কখনো জানতে পারবে না আমরা আদৌ এখানে ছিলাম। আবার এমনও হতে পারে উচ্চমাত্রিক সভ্যতা নিজেই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টে বিলীন হয়ে যাবে। তারা মহাবিশ্বের হাত থেকে আত্মরক্ষার জন্য কোয়ান্টাম ফিল্ডের সাথে মিশে যাবে। এই জন্য আমরা মহাবিশ্ব থেকে তাদের আলাদা করে চিনতে পারবো না। এখন প্রশ্ন, আমরা কি মহাবিশ্বের এই সেলফ ডিফেন্স প্রটোকলকে ঈশ্বর বলতে পারি? আমরা নিজেরাও কি অবচেতনে একটি কসমিক টাইম লুপে আটকে আছি? আমাদের বুদ্ধিমত্তার চূড়ান্ত সীমা কি মহাবিশ্ব নিজেই ঠিক করে রেখেছে?